আসসালামু আলাইকুম সবাইকে। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বের লেকচার 30-এ সবাইকে স্বাগতম। তো অনেকে মনে প্রশ্ন আসতে পারে যে ভাই এতগুলো লেকচার কি জন্য? ভাই কথা হচ্ছে আমি তো ওইগুলো লেকচার হিসেবে নিই না, আমি এগুলো শর্ট লেকচার হিসেবে নিয়েছিলাম, যে কারণে অনেকগুলো লাগছে। কারণ এগুলো এক একটা লেকচার মানে যারা পড়ান তাদের মনে করেন আমার হয়তো লাগছে 29টা লেকচার না আগে, ওই 29টা লেকচাররা হয়তো বড় বড় টিচার যারা আছেন, যেমন মনে করেন যে 29টা লেকচার যদি সাইম ভাই কখনো ক্লাস নিত, তাহলে তিনি হয়তো বা 3টা বা 4টা ক্লাসে শেষ করে দিতে পারতো। হ্যাঁ পারতো স্বাভাবিকভাবে, কিন্তু আমি যেহেতু অল্প অল্প করে পড়াচ্ছি, যে কারণে আমার টাইমটা একটু বেশি লাগবে, এটা ভাই কিছু করার নেই। ওকে। আর অর্ধেক কিন্তু শেষ আমাদের, ইতিমধ্যে অর্ধেকের বেশি শেষ বলা যায়। আমাদের আর বাকি আছে দুইটা জিনিস শুধু। এক হচ্ছে শিশিরাঙ্ক, আর একটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা। তো এই দুইটা থেকেই বলা যায় যে 80% ম্যাথ এই এই অধ্যায় থেকে যদি আসে তাহলে 80% আসবে এই দুটো টপিক থেকে। এটা দিবে আপনাকে গতে এবং এটা দিবে আপনাকে ঘতে। আর অন্যান্য ক্ষেত্রে যদি দেখা যায় যে এই অধ্যায় থেকে যদি একাধিক ম্যাথ আসে, সেক্ষেত্রে দেখা যায় যে এতদিন যা পড়েছে ওইগুলো আসে, কারণ ওইগুলা প্রয়োজন এবং ওইগুলো ইজি। ওইগুলো কেন প্রয়োজন আমি কিন্তু একেবারে প্রথম ভিডিওতে বলছিলাম যে এই অধ্যায়টা আপনার ইন্টারের টোটাল 3টা অধ্যায়ের সাথে রিলেটেড করা। যা ফিজিক্সের আপেক্ষিক আর্দ্রতার এটা, অর্থাৎ আদর্শ গ্যাসের অধ্যায় যা যা আছে, আপনি কেমিস্ট্রির সেকেন্ড পেপারের প্রথম অধ্যায়টা দেখেন, ওইখানেও একদম সেম পড়ালেখা আছে। আবার হচ্ছে ফিজিক্সের তাপগতিবিদ্যায় এখান থেকে মানে অর্থাৎ আপনি যদি আদর্শ গ্যাস না পারেন, তাহলে আপনার তাপগতিবিদ্যার কিছু কিছু জিনিস বুঝতে অনেক অসুবিধা হবে। তো যে কারণে এই অধ্যায়টা অনেকগুলো অধ্যায়কে একসাথে কানেক্ট করে রাখছে, যে কারণে এই অধ্যায়টা একটু ভালোভাবে পড়া উচিত। আচ্ছা, তো আর বেশি কথা না বাড়াই, আমাদের আজকে থেকে মনে করবেন যে কি বলে যুদ্ধের দামামা বাইজে নাকি জানি বলে না, মনে করেন যে ওই রকম। কারণ এগুলো হচ্ছে সুপার ইম্পর্টেন্ট পড়ালেখা এবং এটা আপনার বেসিকটা অনেকটা স্ট্রং করবে, অনেকটা মানে ভালো মতো স্ট্রং করবে। ইভেন আপনার আজকে যা পড়াবো মেনলি মানে এই শিশিরাঙ্ক পড়াইতে গিয়ে আজকে যা পড়াবো এটা আপনাকে আপনাকে গুণগত রসায়নে হেল্প করবে। গুণগত রসায়ন কোথায় আছে? গুণগত রসায়ন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায়। তো চলেন আজকে আমরা শিশিরাঙ্ক নিয়ে কথাবার্তা বলি। হেডলাইন দেন শিশিরাঙ্ক। এখন নাম শুনে যতটা ভদ্র মনে হয় এই পোলারে, এতে এতটা ভদ্র না। আমরা যারা গ্রামে আছি, হ্যাঁ, গ্রামে যারা আছি তারা আমরা মোটামুটি শীতকালে যদি গ্রামের বাড়িতে বেড়াইতে যাই, তখন আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করি। জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমরা যখন ভোরবেলা ঘুম থেকে উঠি, গ্রামে গেলে সবাই ভোরবেলায় উঠে মেইনলি। ভোরবেলা ঘুম থেকে উঠে যদি আমরা মাঠে ঘাটে হাঁটতে যাই, তখন দেখবো যে ঘাসটা একটু ভেজা ভেজা। আবার যখন দেখবো যে সূর্য উঠবে, তখন দেখবো যে ঘাস থেকে ওই পানিগুলা সরে যাচ্ছে, অর্থাৎ দুপুর 11টা 12টার দিকে দেখা যায় যে ঘাসের কোনো পানি থাকে না, একেবারে শুষ্ক হয়ে যায়। তাহলে রাতের বেলা কেন এটা হয়? মানে রাতের বেলা কি কারণে এখানে শিশির জমা হইলো? আমরা এটাকে শিশিরই বলি, তাই না? মানে ছোট ছোট বিন্দু কণা, এগুলোতে শিশিরিতে বলা হয়। এমনকি আপনি ইয়ার সময় দেখতে পাবেন যে মনে করেন যে কি বলে যদি বেশি শীতকালে যদি আপনি ড্রাইভ করেন, তাহলে দেখবেন যে ওই, কি বলে গাড়ির গ্লাস যেটা থাকে সেটাও কিন্তু একটু ভিজে যায়। হ্যাঁ, তো এগুলো কেন হয়? এগুলো সব হয় শিশিরের কারণে। তাহলে আমি একটা টার্ম পাইলাম এখান থেকে, সেটা হচ্ছে শিশির নামে একটা জিনিসের সাথে আমি পরিচিত হইলাম। শিশির। ওকে। এই শিশির আবার সাকিবের বউ শিশির না, এটা নর্মাল শিশির। আচ্ছা, তো শিশিরের সাথে আমরা পরিচিত হইলাম এখানে। মানে কি, বায়ুকণা বা জলীয় বাষ্প কণা বলতে পারি, জলীয় বাষ্প। ওকে। তাহলে এখন দেখেন, গরমকালে কি আপনি কখনো শিশির দেখছেন? মানে গরমকালে আপনি লং ড্রাইভ করবেন আর ওই সময় আপনার আপনার গাড়ির গ্লাস কিন্তু কখনো ভিজবে না। তার মানে কি, গরমকালে শিশিরটা দেখা যায় না খুব একটা, যা হয় সব শীতকালে। তার মানে শীতকালে কেন হয় এটা? শীতকালে শিশির কেন পড়ে? কারণ হচ্ছে শীতকালে তাপমাত্রা কম থাকে। তাহলে আমি এটা বলতে পারি যে শিশির তখনই পড়বে যখন তাপমাত্রাটা কম থাকবে। এটা বলতে পারি যে শিশির পড়ার শর্ত হলো তাপমাত্রা কম থাকতে হবে। এতটুকু আমরা বুঝলাম। শিশির পড়ার শর্ত হচ্ছে কি, তাপমাত্রা কম থাকতে হবে। এখন কতটুকু কম থাকবে সেটা তো আমাকে জানতে হবে, তাই না? কতটুকু কম থাকবে বা শর্ত কি শুধু একটাই? তাইলে জিনিস যেটা হইলো, শিশিরের জন্য আরো একটা পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শিশিরের জন্য আপেক্ষিক আর্দ্রতা 100%-এর বেশি হওয়া লাগবে। এবং আপেক্ষিক আর্দ্রতা 100%-এর বেশি হতে হবে। তাহলে
আমাদের যদি শিশির যদি পড়তে হয়, মানে অর্থাৎ শিশির যদি জমা হয়, তাহলে ওইটার শর্ত হচ্ছে দুইটা। এক হচ্ছে তাপমাত্রা অনেক কম থাকতে হবে, আর এক হচ্ছে আপেক্ষিক আর্দ্রতার মান 100%-এর বেশি হইতে হবে। এই দুটা বলতে গেলে একই রকম, কারণ আপেক্ষিক আর্দ্রতা আমরা পড়বো নেক্সট ক্লাসে, তো এটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে জানবো। বাট আজকে এই অংশটা নিয়ে কথাবার্তা বলা যাক। আরেকটা কথা, শিশিরাঙ্ক তাহলে কি ভাই? আপনি শিশির বললেন, শিশিরাঙ্ক কি বললেন না তো? শুনেন, যে তাপমাত্রায় শিশির জমা হবে সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। লিখে ফেলেন শিশিরাঙ্ক, এখান থেকে লিখে ফেলেন যে দেখা যাচ্ছে, হ্যাঁ, যে তাপমাত্রায় শিশির জমা হবে তাকে শিশিরাঙ্ক বলে। ওকে, আপনাকে যদি কখনো ভাইবা দেন এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন করে, তাহলে এই ধরনের টুকিটাকি জিনিসগুলো জিজ্ঞাসা করে। এটা কখনোই আপনাকে সৃজনশীলের কতে দিবে না, এটা আপনাকে ওই ভাইবাতে জিজ্ঞাসা করবে। আর ভাইবাতে এমন এমন জিনিস জিজ্ঞাসা করবে যে আপনি হাসবেন, বলবেন কি রে এইগুলো কেন জিজ্ঞেস করতেছে, এগুলো যেমন পড়ি নাই তো। কিন্তু ভাই এইগুলাই দেয় শিশিরাঙ্ক থেকে। আপনাকে যদি ভাইবাতে জিজ্ঞাসা করে তাহলে এইগুলাই দিবে, কিছু করার নেই, আমার কোনো দোষ নেই, মাফ করেন আমারে। আর একটা জিনিস দেয় আপনাকে, সেটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এই যে এই কাকে বলে, এটা আপনি যদি টেস্ট পেপার খুলেন দেখবেন যে 20টা সৃজনশীলের ভিতরে 10টাতে শুধু আছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। এবং আমাদের পরীক্ষায় এটা আসছিল এবং আমি পারি নাই, কাউরে বললেন না, আমার আম্মু জানে সমস্যা। তো এটা কেন পাই না, কারণ এটা সংখ্যাটা অনেক বড়, মনে থাকে না আমার। আমি করছিলাম কি, আমার আসছিল হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, আমি করছি কি আপেক্ষিক আর্দ্রতা নিয়ে যে সূত্রটা আমি জানতাম ওইটারই বাংলা ভার্সনটা লিখে দিয়ে চলে আসছি। এখন স্যার যদি একটু মায়া দেওয়া হয় তাহলে হয়তো নাম্বার দিবে, নাহলে দিবে না, কিছু করার নেই। আচ্ছা, তো এই পর্যায়ে যেহেতু এক কাজ করি, আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা লিখে অন্যদিকে চলে যাই। পরে বুঝেছি মানে আপেক্ষিক আর্দ্রতা অ্যাকচুয়ালি কি সেটা কালকে বুঝেন, আজকে না বুঝলেও চলবে। তবে এতটুকু তো বুঝলাম না, শিশির কি, শিশির পড়ার শর্ত কি, শিশিরাঙ্ক কাকে বলে, এতটুকু বুঝলে আপনার এই ক্লাস করা সার্থক। আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা বা কি জানি, রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতার ইংলিশ হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি, এটাকে প্রকাশ করাই হচ্ছে আর দিয়ে, ক্যাপিটাল আর। এবং এর সূত্রটা হচ্ছে অনেকটা এরকম, একটা দাগ থাকবে, একটা 100%-এর সাইন থাকবে, এবং উপরে বসবে হচ্ছে উপস্থিত জলীয় বাষ্প, আর নিচে বসবে হচ্ছে বায়ু যতটুকু জলীয় বাষ্প নিতে পারে। এগুলো পরে বুঝাবো, হ্যাঁ। বায়ু যতটুকু জলীয় বাষ্প নিতে পারে। শেষ। তো এই পেজ থেকে আমরা অনেক কিছু শিখলাম, এবং আপনার এই অধ্যায়ের ম্যাথ করতে গেলে এই পেজটা বোঝা ফরজ, সোজা কথাই। ওকে, কি পড়লাম আমরা? আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে এটা আপনারা বই থেকে পড়বেন, বই থেকে না পড়লেও অসুবিধা নেই, আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। শিশির পড়ার শর্ত কি, এটা আপনাকে হয়তো ভাইভাতে জিজ্ঞাসা করলে করতে পারে, অথবা খতে দিলেও দিতে পারে, আর না দিলেও আপনাকে সৃজনশীলের ঘ সলভ করতে হইলে এটা লাগবেই, একেবারে ফরজ। আচ্ছা, শিশিরাঙ্ক কাকে বলে এটা আপনার জেনে থাকা, মাথায় থাকা উচিত। আপনার নাম যেমন আপনার মুখস্থ, এইটাও আপনার এই ধরনের মুখস্থ হইতে পারে, হয়তো পরীক্ষা আসবে না, কিন্তু আপনার মুখস্থ রাখতে হবে, কিছু করার নাই। আর এই সূত্রটা মুখস্থ করে ফেলেন, এটা ছাড়া এই অধ্যায়ের একটা অঙ্ক করতে পারবেন না, মানে পারবেন কিন্তু আপেক্ষিক আর্দ্রতার। আচ্ছা, আরেকটা ভালো কথা বলছিলাম যে এটা প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগে, কারণ প্র্যাকটিক্যাল লাইফে কোথায় কাজে লাগে, এই আর এর মানটা দিয়েই হিসাব নিসাব করা হয় যে আজকে চট্টগ্রামে বৃষ্টি হবে কিনা, বা আজকে ঢাকায় ঝড় হবে কিনা, এগুলো সবে আর এর মানের উপর নির্ভর করে। আর এই যে পার্সেন্টেজটা না, এটা এই কারণে আর এর জন্যই দেওয়া। আচ্ছা, তো এটা আমরা পরে দেখবো, অসুবিধা নেই, দেখবো আমরা সিকিউ সলভ করবো অনেকগুলো, তখন আমরা দেখবো। আপাতত আরেকটা জিনিস দেখে আসি। জিনিসটা কি, জিনিসটা হচ্ছে আপনার শরবত চিনেন? শরবত তো চিনে নেই। আচ্ছা, তো আমি দেখি একটু শরবত সমান কি কি থাকে। একেবারে শরবত আমরা দুইটা জিনিস ইউজ করি সব সময়। এক হচ্ছে আমরা পানি ইউজ করি অলওয়েজ, পানি তো ইউজ করবোই। পানির সাথে আমরা মনে করি শুধু চিনি ইউজ করলাম, বা চিনি বা লবণ বা যাই দিই না কেন, শুধু চিনি বলে ডিফাইন করলাম আমি। ওকে, অসুবিধা তো নেই। আচ্ছা, একটু দেখা যাচ্ছে। তো শরবত, পানি, চিনি, পানি আর চিনি যদি যোগ করি তাহলে শরবত হবে, বা পানি আর যদি লেবু যোগ করি শরবত হবে। হবে তো, বুঝতে পারছেন তো এতটুকু না? তো চিনিটা হচ্ছে দ্রব, অর্থাৎ এটাকে হচ্ছে মনে করেন যে সার্বজনীনভাবে এটাকে দ্রব হিসেবে বলা হয়। পানিকে বলা হয় দ্রাবক, এবং এই শরবতকে বলা হয় দ্রবণ।
ভাই এই জিনিসটা বিশ্বাস করেন মাথায় থাকে না, কোনটা দ্রবণ কোনটা দ্রাবক কোনটা দ্রব, এগুলো মাথায় থাকে না। এগুলো আপনাকে এই যে শরবতের এই উদাহরণটা দিয়ে ছাড়া মনে রাখার আর কোনো বই আমার জানা নাই। আচ্ছা, তো এটা বুঝলাম। এখন ভাই একটা জিনিস কল্পনা করেন তো, যে কি বলে, হ্যাঁ 3টা কেজ লেখেন, 1 2 3। কি রে ভাই আবার ঝামেলা করতেছিলেন, এই তো একটু মাইন্ড না খেলে সোজা হয় না। তো আবার গেছি, হ্যাঁ আবার আসছে। আচ্ছা দেখেন, তো এখন আমি শরবত বানাবো। ওকে, শরবত বানাবো। শরবত আমি কি কি দেওয়া লাগবে? পানি দেওয়া লাগবে, চিনি দেওয়া লাগবে, রাইট? এখন মনে করেন যে আপনি একটা শরবত বানাবেন, 1 গ্লাসের ভিতরে 1 চামচ চিনি দিলেন, এটা কি শরবত হবে? হ্যাঁ ভাই হবে। কারণ কি, পানির টেস্ট থেকে তো অল্প হইলেও তো মিষ্টি পাবো, তো অল্প হইলেও মিষ্টি হইলেই তো হচ্ছে আমার শরবতটা, হচ্ছে তো হবে, একেবারে যে হবে না তা তো না। হ্যাঁ শরবত তো হবেই, হ্যাঁ হয়তো মিষ্টি কম হবে কিন্তু হবে, হবে একবার পারফেক্ট হবে কিন্তু, তাই না? তাইলে আমি লিখবো কি, 1 গ্লাস পানি, 1 গ্লাস ওয়াটার প্লাস অল্প দ্রব, দ্রব লিখলাম কারণ আপনি এখানে চিনি দিতে পারেন, লেবু দিতে পারেন, যা পারেন দিতে পারেন। ওকে, এটা এক ধরনের দ্রবণ হবে। আবার আপনি মনে করেন যে 1 গ্লাস ইয়াতে 1 গ্লাস পানির ভিতরে যতটা সম্ভব দ্রব দেওয়া যায়, মানে যতটা সম্ভব চিনি দেওয়া যায় সর্বোচ্চ সংখ্যক দিলেন। সর্বোচ্চ সংখ্যক মানে মনে করেন যে আপনি 1 গ্লাস নিলেন, একটা গ্লাসের ভিতরে পানি নিলেন, পানি নিলে 1 চামচ চিনি দিলেন, নাড়লেন, দেখলেন যে চিনি ভ্যানিশ। আরও 1 চামচ দিলেন, নাড়লেন, দেখলেন যে চিনি ভ্যানিশ। আরও 1 চামচ দিলেন, নাড়লেন, যে দেখলেন চিনি ভ্যানিশ। এইভাবে দেখলেন যে আপনি 1 গ্লাসে সর্বোচ্চ 10 চামচ চিনি দিলে সেটা ভ্যানিশ হয়ে যায়, কিন্তু 11 চামচ চিনি দিলে ভ্যানিশ হচ্ছে না। ওকে, তাহলে কি দেখলাম যে 1 গ্লাস ওয়াটার প্লাস 10 চামচ 10 চামচ দ্রব, রাইট? এখন দেখা গেল যে আপনি 1 গ্লাস ওয়াটারের ভিতরে করছেন কি 20 চামচ দ্রব দিয়ে দিচ্ছেন, 20 চামচ দ্রব দিয়ে দিচ্ছেন। এখন ভাই আপনি নিজেই বলেন, 10 চামচের যে চিনিটা ছিল ওটা নিচে জমা হয়ে যাবে না অটোমেটিক? কারণ ওটা তো আর মানে দ্রবীভূত হওয়ার তার উপায় নেই। কি করবে? 10 চামচ যখনই দিচ্ছেন তখনই তো শেষ, তার 20 চামচ দিয়ে কি করবেন? দিলে তো সেটা কি হবে? সেটা জমা হবে, তাই না? তাহলে এটা কি হবে? এটা এক ধরনের দ্রব্য পাইলাম আমি, এটা আরেক ধরনের পাইলাম, এটা আরেক ধরনের পাইলাম। এটাকে বলা হয় অসম্পৃক্ত, অসম্পৃক্ত। এটাকে বলা হয় সম্পৃক্ত, আর এটাকে বলা হয় অতিপৃক্ত, অতিপৃক্ত। তো এটা এভাবে মনে রাখবেন যে যদি প্রয়োজনের থেকে দ্রব্য কম থাকে তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত, অসম্পূর্ণ বা অসম্পৃক্ত, আপনি যাই যেভাবে মনে রাখতে পারেন। যদি যতটা প্রয়োজন ততটাই চামচের দ্রব্য থাকে তাহলে সেটা হচ্ছে সম্পূর্ণ, একেবারে পারফেক্ট, একেবারে পারফেক্ট একটা কি বলে, সরি। আর যদি দেখেন যে পানির থেকে চামচ দ্রব্য বেশি থাকে তাহলে সেটা হচ্ছে অতিপৃক্ত। তো এটা তো আমরা বুঝি, তাই না? এতটুকু কমন সেন্স আমাদের আশা করি আছে। তো যে জিনিস যেটা হলো, এখন মনে করেন যে আমরা এটা তো মনে করেন যে কি বলে অসম্পৃক্ত চিনি বা এভাবে মনে রাখতে পারলাম। এখন দেখা যাবে যে এখন হচ্ছে কি বলবো, দেখেন তো এগুলোর ভিতরে তো আমরা এগুলো বুঝলাম, এতটুকু বুঝতে পারছি আশা করি, যেহেতু বুঝাইছি, বোঝা তো উচিত। এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি, সম্পৃক্ত দ্রবণ। মনে করেন আমি আপনাকে একটা সম্পৃক্ত দ্রবণ দিলাম, একটা পয়েন্ট লেখেন এখানে আপনারা, যে সম্পৃক্ত দ্রবণে টেম্পারেচার বাড়ালে, অর্থাৎ আপনি একটা সম্পৃক্ত দ্রবণে যে চুলার উপর দাঁড়িয়ে থাকেন তাইলে অসম্পৃক্ত হয়ে যাবে। এটা বুঝতে হলে আপনার কেমিস্ট্রি ক্লাস করতে হবে আমার, কইরেন আজকে থেকে গুণগত রসায়ন শুরু হবে আমার। আচ্ছা, আবার তাপমাত্রা কমালে অতিপৃক্ত হয়ে যাবে। আবার কি হবে? তাপমাত্রা কমালে অতিপৃক্ত হবে। ওকে, বুঝে গেল? তো এই পয়েন্টটা লিখে রাখতে পারেন, এটা মেডিকেলের কাজে লাগবে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই যে এটা এমএটি। ওকে, তো এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝলাম। এখন আবার আমরা আগের পেজে ব্যাক করি। তো এটা কেন বুঝাইলাম, তাই তো? এটা হচ্ছে কেন বুঝাইলাম, এটা বোঝার উপায় আছে তো। দেখেন আমরা এখানে যদিও চিনি টিনি নিয়ে কথা বললাম, কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে তো বায়োই থাকে। মানে মনে করেন যে আমি যে রুমটাতে আছি, হ্যাঁ মনে করেন আমি একটা রুমে আছি। আচ্ছা পেজটা উল্টাই,
মনে করেন আমার রুমটা হচ্ছে এটা, মনে করেন এটা হচ্ছে আমার রুম, হ্যাঁ। তো এই রুমের ভিতরে অসংখ্য বায়ু আছে না, বায়ু তো আছে, মনে করেন বায়ুর কণাগুলোকে আমি এইভাবে দিলাম, ওকে। তো বায়ুর কণাগুলো এইভাবে দিলাম আমি। এখন হবে কি, মনে করেন বায়ুর কণাগুলো ঠিক আছে, ভালো কথা। এখন মনে করেন এখানে আমি এসি অন করলাম রুমের, যদি আমার রুমে এসি টেসি নেই, তো বড় লোক না আমি, মনে করেন আমি এসি অন করলাম, তো এসির ভিতর থেকে কিন্তু একেবারে ঠান্ডা বাতাস আসবে। আর একটু আগে আমরা দেখছি শিশির পড়বে সেই তাপমাত্রায় যদি তাপমাত্রা কম থাকে, ওকে। তাহলে মনে করেন আমি যখন এসিটা অন করলাম তখন দেখা গেল প্রথম 1 ঘন্টায়, মনে করেন 1 ঘন্টা যখন এসি চললো, তখন মনে করেন যে এই 10টা বায়ুর মনে করেন যে 4টা বায়ুর কণা ফুল হয়ে গেল। মনে করেন এটা হচ্ছে কি, প্রথম 1 ঘন্টা এসি চালানোর জন্য হইলো এটা। মনে করেন প্রথম 1 ঘন্টা এসি চালাইলাম, 10টা ফুল হইলো, হ্যাঁ, ওকে। প্রথম 1 ঘন্টা এসি চালাইলাম, 10টা ফুল হয়ে গেল, কারণ কি 10টা বায়ু কণার ভিতরে পানি ঢুকে গেছে, রুমটা ঠান্ডা হচ্ছে, ওকে। এইভাবে কিন্তু হয়। এখন দেখা গেল আমি আরও 1 ঘন্টা, আমি আরও 2 ঘন্টা এসি চালাইলাম, বাকি সবগুলো ফুলফিল হয়ে গেল। আচ্ছা, আমি লাল কলম, লালটা দিয়ে বোঝাই কিছু একটা, সবুজটা দিয়ে বোঝাই কিছু একটা, আর 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 কি আছে, এটা ইউজ করা যাবে, আচ্ছা। আর এটা দিয়ে বোঝাই কিছু একটা, হ্যাঁ, পারফেক্ট। তো লালটা দিয়ে আমি কি বোঝাচ্ছি, ফার্স্ট আওয়ার অর্থাৎ প্রথম ঘন্টার জন্য। সবুজটা দিয়ে আমি বোঝাবো সেকেন্ড আওয়ার, আর এটা দিয়ে বোঝাবো থার্ড আওয়ার, যদিও লেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো দেখেন আমি যখন প্রথম 1 ঘন্টা এসি চালাইলাম, 4টা বায়ু একেবারে ঠান্ডা হয়ে গেল, 4টা বায়ুর কণা ঠান্ডা হইলো। 2 ঘন্টা এসি চালাইলাম, বাকি সব বায়ুর কণা ঠান্ডা হয়ে গেল। এই যে সব বায়ুর কণা ঠান্ডা হলে মানে কি, আমার রুম এখন ঠান্ডা, বরফের মতো, মানে বরফের মতো না, আমার রুম এখন পারফেক্টভাবে ঠান্ডা। এখন আমি তারপরে বললাম যে আমার আরও ঠান্ডা লাগবে, তখন আমি করলাম কি, এসি আরও বাড়াইলাম, আরও 1 ঘন্টা তাপমাত্রা দিলাম। এখন দেখবো কি, বায়ুর কণারও কি রুমে আর বাকি আছে, বায়ুর কণা কিন্তু রুমে আর বাকি নাই, তো আরও এক্সট্রা যে তাপমাত্রাটা, আরও এক্সট্রা যে ঠান্ডা বায়ুটা এসি থেকে বাইর হবে, ওইটা এখানে এসে জমা হবে। এখানে এরকম এরকম যে ফাঁকা জায়গাগুলো আছে, এগুলো জমা হবে। এখন এইগুলো যে জমা হবে, এটা কিন্তু আর বায়ু কণার ভিতরে যেতে পারবে না, এটা রুমের দেয়ালে লেগে থাকবে। এই যে রুমের দেয়ালে লেগে থাকবে এবং একটা স্যাঁতস্যাঁতে একটা পরিবেশ তৈরি হবে, এটাকেই বলা হয় শিশির, বা যে তাপমাত্রা এটা হবে সেটাকে বলা হয় শিশিরাঙ্ক, ওকে। বোঝা গেল? এটাকে ইউজ করে এই যে আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা এখান থেকেই আসে। কারণ কিভাবে আসে সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, ওকে। আপাতত এতটুকু বুঝতে পারছেন কিনা দেখেন, আমি সাজেস্ট করবো ভিডিওটা এখানে পজ করে এই অংশটা দেখেন, এই অংশটা মোর ইম্পর্টেন্ট ভাইয়া, বিলিভ মি অর নট, এই অংশটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কলমে কালিও শেষ না লাগিয়ে দিতাম। আচ্ছা, তো আজকে ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো কিছু করার নাই, পড়তে হবে প্রচুর পড়তে হবে। আচ্ছা, এখন কয়েকটা উদাহরণ লেখেন, এই উদাহরণটা লিখলে শিশিরাঙ্ক আশা করি ক্লিয়ার হয়ে যাবে ব্যাপার। লা 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 লা। দেখেন লেখেন লেখেন লেখেন, মনে করেন 25°C, 22°C, 18°C, 17.9°C। 4টা কেস লিখলাম আমি, হ্যাঁ। তো এখন 4টা বক্স আঁকতে হবে, বক্স আঁকা লাগবে না। মনে করেন যে কালো দিয়ে আমি এখন যা আঁকবো সেগুলো সব হচ্ছে রুমের বায়ুর কণা, ওকে। এখানে যদি আমি এখন এসি অন করি তাহলে হবে কি, এই যে এখানে যে ফাঁকাগুলো আছে এগুলোতে মনে করেন যে হচ্ছে এসি আসবে, ওকে, ভালো কথা, আসলো। 22°C ক্ষেত্রে বায়ুর কণাগুলো হবে এরকম, আগের থেকে তুলনামূলক কাছাকাছি চলে আসছে, কিন্তু দেখছেন বায়ুর কণা কিন্তু আগের থেকে তুলনামূলক কাছাকাছি চলে আসছে 22°C, ওকে। এরপরে 18°C হবে কি, এগুলো আরো কাছে চলে আসবে, দেখেন যত তাপমাত্রা কমাচ্ছে ততই কিন্তু বায়ুর কণাগুলো অনেক কাছাকাছি চলে আসতেছে। এখন আর একটু তাপমাত্রা কমাইলে দেখা যাবে এগুলো একেবারে লেগে লেগে গেছে, মানে এটা এত পরিমাণে কাছাকাছি আসছে যে একেবারে লেগে গেছে, ওকে। তো এর ভিতরে এখন বায়ু থাকবে। তো এখন দেখা যাবে যে এইটা যদি আপনি আর এর মান বা আপেক্ষিক আর্দ্রতা হিসাব করেন তাহলে পাবেন হচ্ছে 72%। এইটার আপেক্ষিক আর্দ্রতা যদি হিসাব করেন তাহলে পাবেন হচ্ছে 87.5%। এইটার আপেক্ষিক আর্দ্রতা যদি হিসাব করেন তাহলে পাবেন হচ্ছে 100%। আর এইটার আপেক্ষিক আর্দ্রতা যদি হিসাব করেন তাহলে পাবেন হচ্ছে 107.5%। এখন আপনারাই বলেন শিশির পড়বে কখন? অবশ্যই শিশির পড়বে এই তাপমাত্রায় শিশির পড়বে,
কারণ কি 100%-এর থেকে বেশি হইতে হবে, নট 100%। 100%-এর বেশি হইলে শিশির পড়ে, একটু আগে দেখছি। তাইলে শিশির পড়বে কত ডিগ্রিতে? 17 ডিগ্রি, 17.9 ডিগ্রি সেলসিয়াসে শিশির পড়বে। তাহলে শিশিরাঙ্ক হচ্ছে 17.9 ডিগ্রি সেলসিয়াস। এটা আপনাকে লিখতে হবে, এতটুকু বুঝতে হবে আপনাকে। এই তাপমাত্রায় শিশির পড়বে, অর্থাৎ কি জমা হবে, আর জায়গা নেই, বায়ুর ভিতরে আর জায়গা নেই যে সে অতিরিক্ত বাষ্পচাপ নিতে পারে। ওকে, তো এখানে এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা হয় হচ্ছে, দেখেন, তাপমাত্রা যতই কমাচ্ছি ততই এদের ভিতরে স্পেসটা কমে যাচ্ছে, যে কারণে বায়ু আসার সাথে সাথে সেগুলো নিচে জমা হচ্ছে। তো একটা জিনিস লাগে যে তাপমাত্রা টেম্পারেচার ডাউন করলে স্পেস কমে। টেম্পারেচার ডাউন করলে স্পেস কমে, শিশিরাঙ্ক টেম্পারেচার ডাউন করলে স্পেস কমে, সব ওকে, ডান। তো আজকের ক্লাস ভাই এতটুকু, আরও বাকি আছে যদিও, তো ওটা আজকে পরে লাভ নেই, কারণ আজকে এমনিতে অনেক বেশি হয়ে গেছে, আর খুব বেশি বাকি নেই। আমি বলি আর কয়েকদিন লাগবে, আমি একটু হিসাব করি, দাঁড়ান। এটা মনে করেন যে একদিন, 2 দিন, 3 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, ওকে। আর হয়তো বা খুব বেশি হলে 7-8 দিনের মতো লাগবে, কারণ এখানে যা খাতায় আছে এগুলো মানে বেসিক পড়ালেখা শেষ করতে লাগবে হয়তো বা 5 দিনের মতো। আর টেস্ট পেপার সলভ করবো আর কয়েকদিন, টেস্ট পেপার তো সলভ করতে হবে, কারণ একটা যেহেতু পড়াচ্ছি ভালোভাবে পড়ানো উচিত, তাই না? তো আজকের ভিডিও এতটুকু। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে। কেউ ভিডিও দেখছেন বলে তো আমার মনে হয় না। আচ্ছা, দেখো, আল্লাহ হাফেজ।